আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় ২০ মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই ২০ মাস তিনি কোথায় ছিলেন? সেনাবাহিনীর তরফে তাদের হেফাজতে ছিলেন এমন তথ্য জানার পরও নতুন করে বিএনপি সরকার গ্রেপ্তারের খবর দিল কেন? আবার যে প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। বিশেষ করে আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া রাষ্ট্রীয় প্রটোকলের ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারই শুধু করেনি, ২ দিনের রিমান্ডও চেয়েছিল। তবে আদালত তার রিমান্ড বা জামিন কোনোটাই দেয়নি, পাঠিয়ে দিয়েছে কারাগারে। এমন নাটকীয় গ্রেপ্তারের পর দিনভর ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। শিরীন শারমিন চৌধুরীকে বিএনপি সরকার হঠাৎ কেন গ্রেপ্তার করলো? এটার সাথে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের দিন মানে ২০২৪ সালের ৫ই আগস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে। তার সাথে ছিলেন আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। গত বছরের ২৩ এপ্রিল আদালতকে এমন তথ্য জানিয়েছিলেন জনাব পলক। তবে পলকের এমন তথ্যের আগেই ইউনূস সরকারের আমলে একাধিকবার খবর হয়েছিলেন সাবেক স্পিকার। প্রথম খবর হয় ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর। সেদিনের খবর ছিল পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ওই দিন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। বিস্ময়কর তথ্য ছিল, পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ইমেইলে পাঠানো হয়েছে তা তখনকার সরকার খোলাসা করেনি। তখন এভাবে পদত্যাগ করার যে খবর সরকার থেকে সার্কুলেট করা হয়েছে তা নিয়ে বিতর্ক ওঠে। কারণ রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদ না বসা পর্যন্ত স্পিকারের আর পদত্যাগের কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি। কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়েও ইউনূস সরকার স্পিকারের পদত্যাগের বিষয়ে সংবিধানকে টিস্যু পেপার বানিয়ে ফেলেছিল। প্রায় ২ মাস পর বোঝা গিয়েছিল কেন অন্তর্বর্তী সরকার শিরীন শারমিনের পদত্যাগের খবরটি দিয়েছিল। ২০২৪ সালের ৩১ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পান সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সপ্তাহখানেকের মধ্যেই আবার শিরীন শারমিন চৌধুরী সংবাদপত্রের শিরোনাম হন। এবারের শিরোনাম হলো, পাসপোর্ট পেতে আঙুলের ছাপ দিয়েছেন সাবেক স্পিকার। পুলিশ বলছে পলাতক। ২০২৪ সালের ২২শে আগস্ট অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করেছিল। সাবেক স্পিকার তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনকে সঙ্গে নিয়ে ওই বছরের ৩রা অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। ১০ই অক্টোবর তাদের আঙুলের ছাপ ও আইরিশ ছবি জমা দেওয়ার কথা ছিল। গণমাধ্যমের খবরে তখন বলা হয় বাড়িতে বসেই তারা আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন। দর্শক খেয়াল করে দেখুন, ২০২৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তিনি ঘরে বসেই আঙুলের ছাপ দিয়েছিলেন, যার অর্থ হলো অন্তর্বর্তী সরকার আমলে হয় সরকার তাকে গ্রেপ্তার করেনি অথবা করতে পারেনি। জনশ্রুতি আছে সরকার করতে পারেনি কারণ তিনি ছিলেন সেনা হেফাজতে।
সালের 22 মে আইএসপিআর এর পক্ষ থেকে 626 জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যাদেরকে 5ই আগস্টের পর সেনা সদরে আশ্রয় দেওয়া হয়েছিল। এই তালিকার 4 নম্বর নামটি ছিল শিরিন শারমিন চৌধুরীর। এরপর বেশ লম্বা একটা সময় স্পিকার কোথায় ছিলেন তা নিয়ে আলোচনা শোনা যায়নি, তবে মাঝে মধ্যে দু একটি গণমাধ্যমে তিনি নিখোঁজ এমন খবর প্রকাশিত হতে দেখা গিয়েছিল। যেমন 2025 সালের 25 অক্টোবর একটি গণমাধ্যমের খবর ছিল, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন কোথায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে মানে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। ওই খবরে বলা হয়, তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার 1 বছরের তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন চলছিল বলে খবর জানানো হয়। সবশেষ নির্বাচন হওয়ার পর যখন শপথ পড়ানোর জন্য স্পিকারকে দরকার, তখন বলা হয় তিনি কোথায় আছেন কেউ জানে না। যদিও 1.5 বছর আগে ঘরে বসে তিনি পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ দিয়েছিলেন। সরকারি ভাষায় এই না জানার মধ্যেই মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 60 বছর বয়সী সাবেক স্পিকারকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে তা ছিল দিনভর আলোচনার অংশ। আদালত থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় হুড়োহুড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। এ সময় ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি, তার সাথে কয়েকজন নারী পুলিশ সদস্য পড়ে যান। এসব প্রচন্ড ভিড়ে নাজেহাল হন শিরিন শারমিন চৌধুরী। তার চেয়েও বড় প্রশ্ন ওঠে, কেন প্রথমবার মতো রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতারের জন্য বিএনপি সরকার আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে 1 নম্বর আছেন রাষ্ট্রপতি, 2য় স্থানে আছেন প্রধানমন্ত্রী এবং 3 নম্বরে আছেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। সে অনুযায়ী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছিলেন 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া এ ধরনের ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেফতার করা হয়নি। কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের আগে পরোয়ানা তো দূরের কথা, কোনো মামলার কাগজও দেখায়নি ডিবি পুলিশ। গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ভোর 4:30টায়। সময়টা ভোর বলা হলেও বাস্তবে তা গভীর রাত, যখন যে কোনো মানুষ গভীর ঘুমে থাকেন। শিরিন শারমিনকে একজন দাগি আসামি যে তাকে এত রাতে গ্রেপ্তার করতে হবে। ডিবি পুলিশ দাবি করেছে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন, সেখান থেকে তাকে আটক করা হয়। অথচ শিরিন শারমিন চৌধুরী 2024 সালের 5ই আগস্ট কোথায় ছিলেন এবং এরপর কোথায় ছিলেন সে তথ্য এরই মধ্যে বলেছি। শিরিন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি 3টি মামলা এখনো তদন্ত চলছে। তদন্ত হওয়ায় মামলার প্রয়োজনে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ডিবি সেটা না করে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখালো কেন তাকে? এটা কি স্বেচ্ছাচারের নমুনা নয়? প্রশ্ন উঠেছে যে শিরিন শারমিন 20 মাস ধরে কোনোভাবেই দৃশ্যমান হননি, কোনো বিতর্কে জড়াননি, তাকে কেন গ্রেপ্তার করা হলো? আবার গ্রেপ্তারের পর রিমান্ড চাইলেও কেন রিমান্ড দেওয়া হয়নি? অনেকে মনে করছেন এর সাথে আওয়ামী লীগের পুনর্গঠন বা দলটির রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে ইউনূস সরকার আমলে যতবারই রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা গেছে, ততবারই শিরিন শারমিনের নাম সামাজিক মাধ্যমের আলোচনায় শোনা যেত। নির্বাচনের পর নানা মহল থেকে আবার যখন আওয়ামী লীগের মাঠে ফেরা নিয়ে আলোচনা উঠে এসেছে, তখন শিরিন শারমিনের গ্রেপ্তারকে অনেকেই এর সাথে প্রাসঙ্গিক বলে মনে করছেন। কারণ অনেকেই মনে করেন শিরিন শারমিন চৌধুরী সজ্জন হিসেবে পরিচিত। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে 2013 সালের 30 এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন শিরিন শারমিন চৌধুরী। টানা 3টি সংসদে তিনি স্পিকার ছিলেন। আওয়ামী লীগের পুনর্গঠন ঠেকাতে সরকার শিরিন শারমিনকে আপাতত আইনি হেফাজতে পাঠিয়ে দিল, এমন আলোচনা নানা মহলে আছে। কারণ যেভাবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি মোটামুটি পরিষ্কার, পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এমনটি করেছে।
আদালতে গ্রেপ্তার ও রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় ছাত্র জনতা মিছিল করেছিলেন। এই সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এই মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। এমন অভিযোগ দেখে খোদ আইনজীবীরাও অবাক হয়েছেন। একজন স্পিকার হুকুমের আসামি, যেখানে ইতিমধ্যে আদালতে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি বিরোধী দল থাকার সময় গায়েবী মামলার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল। সে বিএনপি এখন আবার গায়েবী ও সাজানো মামলায় সাবেক স্পিকারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 20 মাস পর এসে কারাগারে পাঠালো। সেটির পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। আবার অন্য একটি সূত্র বলছে শিরিন শারমিনকে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি হত্যা মামলা নয়, হত্যা চেষ্টা মামলা। সূত্রটি মনে করছে শিরিন শারমিনকে এক ধরনের বন্দি জীবন থেকে বের করে আনতে এমন প্রক্রিয়ায় সরকার গেল কিনা সেখানেও রহস্য আছে। সে রহস্য আসলে কি তা জানার জন্য দেখতে হবে শিরিন শারমিন চৌধুরী জামিন পাচ্ছেন কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টস করার জন্য। ব্যানার এবং হেডলাইন পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শিরিন শারমিন চৌধুরীর কথাই বলবো, বা ওখানে আরও যে ছবিগুলো দেখছেন, যে প্রধান বিচারপতি, তারপর অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতির ছবিও আছে। কেন এগুলো দিলাম? তো আসুন ব্যাপারটা একটু আলোচনা করি। তবে এই বিষয়গুলো আসলে আপনারা কেউ এটা ধারণা নিয়েন না যে আমার কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে বা আমি কোনো পীর, আউলিয়া বা ভবিষ্যৎ বক্তা যে আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, তা না ভাই। এটা হচ্ছে আমার যে চিন্তা, আমি চিন্তাটাকে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারাও চিন্তা করতে পারেন, বা আপনাদের কাছে নতুন কোনো চিন্তা থাকলে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি পরে আবার রেকটিফাই করতে হয়। আমি কোনো, আগেই বলেছি যে পীর মুর্শিদ আউলিয়া নয়, আমি কোনো আপনার প্রিস্ট নই যে আমার কোনো ভুল না হবে না। আমি নিজেও মানুষ, আমার প্রেডিকশনও ভুল হতে পারে। আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন আনপ্রেডিক্টেবল, তার মানে কেউ বলতে পারে না কোথায়, যেমন আপনার ইরানের কোন অংশে কোন ব্রিজের উপরে আমেরিকা যেমন বোম মারবে এটা কেউ বলতে পারে না, তেমনই পরিস্থিতি এখন বাংলাদেশের। তারপরে সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহিলা স্পিকার ছিলেন এবং খুব প্রাণোচ্ছল একজন মহিলা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইনের সর্বকালের সেরা একজন মহিলা। আইনের, বাংলাদেশের জন্য, বিদেশের জন্য না রে ভাই, সেটা বললে আবার ভুল হবে। বাংলাদেশের জন্য খুব জুয়েল একজন মহিলা ছিলেন, মানে পড়ালেখায় খুবই ভালো ছিলেন। ওনার মতো একজন মহিলাকে এনে আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসিয়েছিলেন নারীর ক্ষমতায়নের কারণে, যাতে নারীরাও আসতে পারে আমাদের সাথে সম অধিকার বা সমান করতে পারে। এই জন্য শিরিন শারমিন চৌধুরী, আমরা যখন জানতাম যে উনি সেনা হেফাজতে ছিলেন, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তি ছিল 600 কতজন সেনা হেফাজতে আছেন, তাদের মধ্যে শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। এরপর আর কেউ জানতাম না। হঠাৎ করে একদিন আমরা সকলে জানলাম যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা পত্রটা আসলে সরাসরি উনি কি দিয়েছেন কি দেননি বা এটার কি, এটা কেউ জানে না। যেমন বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি পদত্যাগপত্রই দেন নাই। তাহলে দেখাবেন কোত্থেকে বা পাবেন কোত্থেকে? সেটা যেমন প্রভাগান্ডা ছিল, তেমনি আমরা জানতাম যে শিরিন শারমিন এটা প্রভাগান্ডা। তা না হলে ওনার পদত্যাগপত্র দিতে যাবেন কেন? এরপরের কাহিনী আপনারা সকলেই জানেন। নির্বাচন হলো, নির্বাচনের পরে শপথ বাক্যকে পাঠ করাবে, শিরিন শারমিন চৌধুরী তো পদত্যাগপত্র দিয়েছে, উনি নাই, ডেপুটি স্পিকার জেলে, মানে এগুলো নিয়ে বিশাল একটা হই হই রই রই। পরে যায় সিইসি নিজে এসে এই অবৈধ সরকারকে শপথ বাক্য পাঠ করাবেন। এখন একটা জিনিস দেখেন যে এতদিন শিরিন শারমিন চৌধুরীর কথা ছিল না, কিন্তু নির্বাচনের আগ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কোথায় শিরিন শারমিন, কোথায় শিরিন শারমিন, কেউ জানে না।
আমরা বলা শুরু করার পর থেকে আস্তে আস্তে অনেকেই বললো, এরপরে মানবাধিকার সংস্থাগুলো দাবি জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায় আছে, কেউ জানেন না। এখন যেটা মনে হয় যে আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য ব্যাপক চাপ ছিল, অ্যারেস্ট করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার মনে হয় কি জানেন, সেনাবাহিনী তখন শিরিন শারমিন চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন তার কাছে, যদি ইন কেস পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি, তখন যাতে সাংবিধানিকভাবে শিরিন শারমিনের হাতে দেওয়া যায়। এটা সম্ভবত হয়তো একটা যুক্তির কারণে রাখতে পারে। আর যেই নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরিন শারমিনকে ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে, এগুলা যদি এই নাটকটা আমাকে লিখতে দিত, তাহলে আমি কি করতাম জানেন, যে শিরিন শারমিন চৌধুরী যেহেতু নোয়াখালী বা মিরস্বরের ওনার আদি নিবাস, ওনার বাপদাদারা ওখানকার, তাইলে আমি করতাম যে নোয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা বা ছাগল নাইয়াতে নিয়া, ওই যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, বাকি অংশ পড়ছে বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্নাঘরে উনি রান্না করতেছেন, ওই জায়গা থেকে ধরতাম যে উনি পালাইয়া যায় ওইখানে আছেন। অথবা একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যেই পুকুরের অর্ধেক অংশ পড়ছে ইন্ডিয়া, অর্ধেক অংশ পড়ছে বাংলাদেশে, তখন বুঝাইতাম যে দেখেন উনি ইন্ডিয়া থেকে পার হইয়া সাঁতার কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট সাজাইতাম এইভাবে। তো সেটা না করে ওনাকে ঢাকায় ওনার বাসভবন থেকে ধরা হইল। ওনার বাসভবন যে ওইটা, বা ওইখানে যে উনি আছেন, আপনি কি মনে করেন যে ওনারা কেউ জানতেন না? ওনারা কেউ জানতেন না? নাকি সেনা ক্যাম্প থেকে এনে ওনাকে ওই জায়গায় বসায়া দিয়ে এরপরে ঠিক যেটা মানিক সাহেব, বিচারপতি মানিক সাহেবকে যেভাবে করেছেন, যে ওনাকে ধৈরা নিয়া সেনাবাহিনী কলা পাতায় শোয়াইয়া পরে দেওয়া হইল, যে উনি ইন্ডিয়া পালানোর সময় ওনাকে ধরা হয়েছে, কোনটা একটু চিন্তা করেন তো। আর এইটা এমন সময় করা হলো যে আগামীকাল আমাদের খলিল যাবেন ইন্ডিয়া, সেখানে যাইলে হয়তো বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা হলো না, কেন সংসদে নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। যার কারণে হয়তো ওনাকে গ্রেপ্তার করে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো, আমরা তোমাদের পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কোনটা? কারণ শিরিন শারমিনকে ধরতে হবে এরকম তো কোনো চাপ এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল যেই দিন উনি পদত্যাগপত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর থেকে তো কোনো মিছিল মিটিং দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই মহিলাকে গ্রেপ্তার করেন। না, প্রধান বিচারপতি যিনি আছেন তাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছে ডিএইচএস এ থাকেন, ওনাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে একের পর এক এইটা গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে দেখেন, 3 দিন আগে বলা হইল যে ইয়ে করবে কি, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরঞ্চ এটা আইন করে সংসদে নিবে। আমরা সবাই হই হই রই রই করে এটার পিছনে পড়ে গেলাম। তেল আর হাম চলে গেল গা ব্যাকডোরে। শত শত শিশু মারা যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল। এটা নিয়ে আলোচনা নেই। আজকে সারাদিন দেখেন শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্ট হয়েছে, উনি কোথায় নেওয়া হয়েছে, কি আইনে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। এটা চলবে ধরুন 2 দিন, এরপরে হয়তো আবার আরেকজন, তারপরে হয়তো আরেকজন, তারপরে হয়তো আরেকজন, এরপরে হয়তো রাষ্ট্রপতি। আপনি কোন দিকে যাবেন বা কোনটা বিশ্বাস করবেন? একটু একটু মিলান, যে মানে দেশের ভেতরের যে অরাজক পরিস্থিতি আছে, এইটা নিয়ে যাতে আমি আপনি আলোচনা না করি, এইটার কথা যাতে না বলি, সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে এই দিকে যাও। কারণ এখন বিরোধিতাটা করবে, বিরোধিতা করার তো নাই। এখন এই সরকারের বর্তমানে যে সরকার আছে, অবৈধ যে সরকারটা আছে বা চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, এইটার বিরুদ্ধে কথা বলবে কারা? আওয়ামী লীগ আলারা, আওয়ামী লীগ সমর্থকরা, মানুষজন, নর্মাল লোকজন। সুতরাং একের পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগ আলারা ওইটার পেছনে লাগে যায়, এই আমাদের অমুকরে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো চলো লেখালেখি, চলো চলো পোস্টার বানাও। এই তো, তার মানে হচ্ছে যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে না। আর যার কারণে আমাদের হয়তো ব্যস্ত রাখা হচ্ছে যে এগুলো, তাহলে আমরা তো জানি না সকলকে যে গ্রেপ্তার করাবে, এটা আমরা জানি, কাউকে ছেড়ে দিবে না। কারণ এখন যে সরকার, চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তুলে চুম্মা খাওয়ার জন্য বসছে, না আওয়ামী লীগের কচু কাটা করার জন্য বসছে? যে দলটা কচু কাটাই করবে আমাদেরকে, সেই দল যে এগুলো করবে, এটা তো আমরা সবাই জানি। যারা জানেন না তারা আস্তে আস্তে জানেন, শিখেন, একটু দেখেন, বুঝেন। এটা হচ্ছে মূল কাহিনী। সুতরাং এই শিরিন শারমিনের পরে আরো কে কে, সেটা হচ্ছে যে এখন $1,000,000 কোয়েশ্চেন। তো সেটাই যে আগে গ্রেপ্তার করে নাই, তার কারণ হচ্ছে যে যদি ওনাকে লাগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে হলে, তাহলে ওনারে বসায় দিতে হবে। এখন সব শেষ,
এখন কোনো সমস্যা নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তাতেও বিএনপির কিছু আসে যায় না। ওরা তো এখন ক্ষমতায় আরেকজন রাষ্ট্রপতি চুজ করবে উইদিন এ সেকেন্ড, উনি যাবেন ক্ষমতায়, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। বাকি এই যে গত 18 মাসের যে আকাম হয়েছে, এই 18 মাসের আকামের যে দায় এই মুহূর্তে বিএনপির সরকার নিচ্ছে, সেইটার জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সেইটার জন্য বিএনপি সরকার সেদিকে চোখ নাই, কারণ ওগুলো তো সব ভাসুর, ওনাদের ভাসুরদের কথা তো মুখে তোলে না। সুতরাং অতীতের সরকারকে আনো, তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, সেইটা নিয়েই আওয়ামী লীগ ব্যস্ত থাকুক, আর আমরা মানুষের ঠান্ডা রাখার চেষ্টা করি। কারণ যে দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও আপনার এই যে গ্রেপ্তার, এদের গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? এদের গ্রেপ্তার করলেই কি দেশে সোনা ফলতে থাকবে? পেট্রোলের নদী পেয়ে যাব আমরা, নাকি ডিজেলের কূপ পাবো, কোনটা? নাকি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়ে যাবে, কোনটা হবে? কোনো কিছুই তো হবে না। নাকি এই যে 238 জন শিশু মারা গেল, আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ধরলে কি এরা সব বেঁচে উঠবে? নাকি আপনারা কয়দিন পরে বলবেন যে এই শিশু সবগুলোরা আওয়ামী লীগ নেতারা যে গলা টিপা মারছে, কোনটা? নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন পেট্রোল ডিজেল অকটেন পকেটে করে করে সব নিয়ে যাচ্ছে, কোনটা বলবেন? তো এগুলো হচ্ছে যে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে সরে, পাবলিকের দৃষ্টি যাতে অন্যদিকে সরে যায়, এই সব গ্যাঞ্জাম নিয়ে যাতে কোনো কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটার নাটক। আর এই নাটকের পুরোপুরি আছে সেনাবাহিনী। অনেকে বলেন সেনাবাহিনী কেন এখনো রাস্তা থেকে যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব নাটক হবে না। আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না, কারণ হচ্ছে যেই সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী কর্মকর্তা কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, এবং তারা এত উল্লসিত যে তারা রাস্তা থেকে নামতে চাচ্ছে না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো ধান্দা শিখে গেছে না, এই ধান্দা যারা একবার শিখে গেছে তারা কি রাস্তা থেকে নামবে মনে করেন? নামবে না। সুতরাং চলিতেছে নাটক, চলতে থাকুক, আমরাও দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।